সকলকে স্বাগতম ইউএন কোচিংয়ে। দেখো, আমাদের আজকে টপিক আছে পোয়েটিক্স গ্রন্থের অনুকরণ এই বিষয়টি নিয়ে। তো অনুকরণ বিষয়টা বুঝতে গেলে আমাদের বুঝতে হবে যে অনুকরণ কাকে বলবো আমরা, তাই তো? সহজ উদাহরণ দিয়ে বলতে তাহলে বুঝতে পারবে ভালোভাবে, তাই তো? তাহলে অনুকরণ হচ্ছে কি না, আমরা বলতে পারি ধরো আমি কারো নকল করব, তাই তো? বা আমরা কারো নকল করব, বা কাউকে আমরা অনুসরণ করব বা ফলো করব, তাই তো? ধরো আমি বললাম যে এই যে অরিজিৎ সিং খুবই কিন্তু মানে জনপ্রিয় তার গান গাওয়ার বা স্টাইলের জন্য, তাই তো? বা তার কিন্তু গানের কিন্তু ধরনের জন্য। তো যখন আমরা এই অরিজিৎ সিং এর গান শুনছি, শুনে শুনে কিন্তু আমাদের মনেটা কিন্তু তার প্রতি কিন্তু একটা আকর্ষণ জাগছে আর কি। এবং যখন আমরা সেই অরিজিৎ সিং এর কিন্তু গানগুলোকে নিজের গলার স্বর দিয়ে গাওয়ার চেষ্টা করছি, তখন কিনা আমরা সেই অরিজিৎ সিং এর কিন্তু কিনা অনুকরণ করছি, বা ওকে কিন্তু অনুসরণ করছি বা ফলো করছি, বা আমরা তাকে নকল করছি। ঠিক আছে, বুঝা গেল কি বললাম আমি? এবার এখানে এই যে আরিস্টটল বলছেন যে ঠিক তেমনি যেমন আমরা ওই যে বাস্তব জগতে অনুকরণ করছি, ঠিক তেমনি আমরা কি করি না, আমরা মহাকাব্য, ট্র্যাজেডি, কমেডি, দ্বিতীয় কাব্য, বাঁশি বাজানো, গিটার বাজানোতে কিন্তু কিনা আমরা এইরকম অনুকরণ করে থাকি। ঠিক আছে, তাহলে আমরা ট্র্যাজেডিতেও কিন্তু কিনা কারোর অনুকরণ করছি, ঠিক আছে? আবার মহাকাব্য কারো কিন্তু অনুকরণ করছি, আবার কিন্তু কমেডিও কিন্তু কারো কিন্তু মানে কিন্তু অনুকরণ করছি। আর কিনা দ্বিতীয় কাব্য, এটা কি দ্বিতীয় কাব্য বলা হচ্ছে এটাকেই, যে এটা কিন্তু এক ধরনের গীতি কবিতা। গ্রিক দেবতা বাখাস ছিল এবং তার জন্ম কাহিনী ছিল কিন্তু এইসব কবিতার মূল বিষয়। ঠিক আছে, তাহলে এটা কিন্তু এক প্রকার গীতি কবিতা বলতে পারো, সে বিহারলালের মতো। ঠিক আছে, বিহারলাল যেমন কিন্তু চক্রবর্তী যেমন লিখেছিল না, সেরকম কিন্তু কিনা তার মতো। তাহলে বিহারলালের কিন্তু কিনা সেরকম কিন্তু ধরনের কিন্তু কাব্য হচ্ছে না, এই গীতি কবিতা হচ্ছে না, এখানে দ্বিতীয় কাব্য, যা কিন্তু গ্রিক দেবতা বাখাসের জন্ম কাহিনী ছিল এই কবিতার কিন্তু মূল বিষয়। কিথারা কি? কিথারা হচ্ছে না এক ধরনের বাদ্যযন্ত্র, এই শব্দ থেকেই কিন্তু কিনা গিটার আসছে, ঠিক আছে, বা তার কিন্তু উৎপত্তি হচ্ছে। এবার এই যে অনুকরণ বিষয়টা, এটা নিয়ে কিন্তু আবার মত পার্থক্য রয়েছে, ঠিক আছে? বা এটা কিন্তু সবাই কিন্তু একইভাবে ডিফাইন করছে না বা ব্যক্ত করছে না, ঠিক আছে? তাহলে এই কথাটার অর্থ অনুকরণ বা অনুপ্রকাশ বলছে কেউ, ঠিক আছে, অনুপ্রকাশও কেউ বলছে। এই শব্দের তাৎপর্য নিয়ে অসংখ্য কিন্তু আলোচনা হয়েছে, এবং কিনা বিশেষ করে সমস্ত শিল্পের যে অনুকরণাত্মক বা অনুকৃতি, এ নিয়ে কিন্তু বিভিন্ন পণ্ডিত বিভিন্ন রকম মতামত প্রকাশ করেছেন। এক কথায় বুঝিয়ে দিই, এই যে আমি ক্লাসটা করছি, এই ক্লাসটাও কিন্তু আমি অনুকরণ করছি, কি না, আমি শিশির কুমার দাসের কিন্তু বইটাকে অনুকরণ করছি, তাই তো? তার জীবনে যে কোনো কাহিনী, ঘটনা, যে কোনো কিন্তু কার্য বলো কিনা, সব কিন্তু অনুকরণ। তাই বলছে এখানে এখানে কি বলছে দেখো, যে সমস্ত শিল্পই যে এক প্রকার কিন্তু কিনা অনুকরণাত্মক কিন্তু অনুকৃতি বা কাজ করা, ঠিক আছে? তাহলে তার উপর ডিপেন্ড করে কিন্তু বাইওয়াটার বলছেন যে এই কথাটির আদি অর্থ ছিল কিনা সম্ভবত ভাষা, কণ্ঠস্বর, স্বরভঙ্গি ইত্যাদির অনুকূল, ঠিক আছে? তাহলে কি ছিল না, বাইওয়াটার বলছেন যে কথাটির আদি অর্থ ছিল কিন্তু সম্ভবত ভাষা হতে পারে, কণ্ঠস্বর হতে পারে, ঠিক আছে, স্বরভঙ্গি হতে পারে, এগুলো কিন্তু অনুকরণ করা হবে। এই যে অনুকরণাত্মক বিষয়টা, তা কিন্তু অনুকরণ তত্ত্ব হিসেবে এখানে প্রথম প্রকাশ করছেন কে না, আরিস্টটল তার উদ্ভাবন করছেন আর কি। তবে এখানে বায়োটা বলছেন তিনি কিন্তু তার কিন্তু উদ্ভাবক নন, বা তার কিন্তু উদ্ভাবন তিনি কিন্তু করছেন না। কেন না, তার পূর্বেই কিন্তু তার প্রকাশ হয়েছিল, বা তার কিন্তু একটা চিন্তাশীলতার ভাব, বা চিন্তাশীলরা তার কিন্তু এটা কিন্তু উত্থাপন করেছিল তার আগেই। যারা কিন্তু চিন্তাশীল ছিল আগে, তারাই কিন্তু এই অনুকরণটাকে, এই অ্যারিস্টটলে কিন্তু আগেই কিন্তু তারা কিন্তু উদ্ভাবন করেছিল বা উত্থাপন করেছিলেন, ঠিক আছে? বিশেষ করে প্লেটোর কিন্তু বিভিন্ন গ্রন্থের প্রসঙ্গ পাওয়া যাচ্ছে, ঠিক আছে? বোঝা গেছে? বোঝা গেছে জায়গাটা? তাহলে অনুকরণটা আমি বুঝে গেছি। বোঝা গেছে তো জায়গাটা কি বললাম আমি? বোঝা গেছে? হ্যাঁ স্যার। বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ। এবার দেখো,
এবার তিনি বলছেন যে এরা পরস্পর থেকে তিনভাবে পৃথক। এই যে অনুকরণটা, এরা কিন্তু পরস্পর থেকে তিনটা কিন্তু ভাবে কিন্তু পৃথক। কি ভাবে না, তাদের মাধ্যমে। ধরো সবাই তো আর একই রকম সবাই তো আর গান গাইছে না, সবাই তো আর একই রকম অনুকরণ করছে না। কেউ ধরো লিখছে, কেউ ধরো কিন্তু পড়ছে, কেউ ধরো কিছু বলছে, তাই তো? তাহলে এখানে তাদের মাধ্যম, সে কোন মাধ্যমে অনুকরণ করছে। কেউ হয়তো ধরো অভিনয় করছে, কেউ কিন্তু কিনা এখানে গান গাইছে, কেউ কিন্তু কিনা কবিতা আবৃত্তি করছে, তাই তো? তাহলে এখানে অনুকরণ মাধ্যমটা কিন্তু একই নয়, বিভিন্ন রকম মাধ্যম রয়েছে, তাই তো? তাহলে একে হচ্ছে না, তাহলে একে কি বললাম যে অনুকরণের মাধ্যমে, তাদের মাধ্যমে। দুয়ে কিনা কিংবা বিষয়বস্তুতে কিংবা অনুকরণের রীতিতে। তাহলে দুই হচ্ছে না বিষয়বস্তুতে। তাহলে দেখো সমস্ত অনুকরণের বিষয়বস্তু কিন্তু একই হবে না, তাই তো? তাহলে ধরো আমি যখন গান গাইবো তখন তার বিষয়বস্তু অন্যরকম হবে, যখন আমি লিখবো কি তখন তার বিষয়বস্তু অন্যরকম হবে, তাই তো? যখন আমি কোনো পাবলিক স্পিক করব বা স্পিকিং করব তখন তার কিন্তু বিষয়বস্তু অন্যরকম হবে, তাই তো? তাহলে এখানে বিষয়বস্তু থেকেও কিন্তু তা কিন্তু কিনা অনুকরণ করা যায়। আর কিনা অনুকরণ রীতিতে, মানে কোন স্টাইলে করব। যেমন ধর সবাই কিন্তু কাব্য লিখেছে, কিন্তু বোলাকা কাব্যের স্টাইলটা কিন্তু ভিন্ন রকম, তার গঠনটা কীরকম, তাই তো? তাহলে বোলাকা কাব্যের স্টাইলটা কিন্তু অনেকটা কিন্তু কিনা চিত্র রূপময়, তাই তো? সে চিত্রের মতো তিনি ছবি এঁকেছেন একটা, বলা যায় যে বোলাকা কিন্তু কাব্যে যেমন রবীন্দ্রনাথ ঠাকুর ছবি এঁকেছেন জানো, ঠিক আছে? স্টাইলটা কিন্তু অন্যরকম স্টাইল, তাই তো? তাহলে এরকম স্টাইলটা কিন্তু ভিন্ন রকম হবে। যেমন ধরো ভারতচন্দ্রের কাব্যের কিন্তু স্টাইল কিন্তু ভিন্ন রকম স্টাইল, যেমন ধরো এখানে কিন্তু মুকুন্দ রামের কিন্তু কাব্যের কিন্তু স্টাইল কিন্তু ভিন্ন রকম স্টাইল, তাই তো? তাহলে এরকম কিন্তু রীতিতে বা স্টাইলও কিন্তু কিনা অনুকরণটা করা হবে, ঠিক আছে? তাহলে এখানে তিনটা মাধ্যম পেলাম আমরা, কি কি না, তাদের মাধ্যমে, বিষয়বস্তুতে, আর কিনা রীতিতে। বোঝা গেছে জায়গাটা কি বললাম আমি? বোঝা গেছে? বোঝা গেছে তো? বোঝা গেছে সোনা? হ্যাঁ হ্যাঁ স্যার। চল হ্যাঁ। এবার দেখা যাচ্ছে যে অনুকরণ, তাহলে মাধ্যম আসছে, তাহলে মাধ্যমটা কি হবে এখানে, অনুকরণ মাধ্যম দেখে নি। তো দেখো এখানে কেউ কেউ নৈপুণ্যের সঙ্গে বা নিপুণতার সঙ্গে কিন্তু অনুকরণ করছে। ধরো একটা উদাহরণ দিয়ে বলি, একটা ছেলে যে খুব ভালো ছবি আঁকে, সে দেখলো কিন্তু একটা পেপারে রবি ঠাকুর একটা ছবি দেওয়া আছে, সে কিন্তু একদম পায়ে টু পায়ে আঁকার চেষ্টা করছে, সে কিন্তু নিপুণতার সঙ্গে কিন্তু তা কিন্তু অনুকরণ করছে, কিনা ওই পেপারের কিন্তু চিত্রটাকে অনুকরণ করছে, ঠিক আছে? ধরো কেউ গান গাইছে, কার গান গাইছে না, মান্নাদের গান গাইছে, তাহলে সে মান্নাদের গোলাতে মানে সেরকম ভাবে সুরে কিন্তু কিনা গাওয়ার চেষ্টা করছে, সে কিন্তু কিনা নিপুণতার সঙ্গে কিন্তু মান্নাদের কিন্তু কিনা সে কিন্তু অনুকরণ করছে, ঠিক আছে? বুঝা গেল কি বললাম আমি? আবার কেউ কিন্তু নিতান্ত অভ্যাসের বশে করছে। যেমন ধরো আমরা ঘুম থেকে উঠে কিন্তু আমরা দাঁত মাজি বা ব্রাশ করি, তাই তো? তাহলে এই যে আমরা কিন্তু ঘুম থেকে উঠে যে ব্রাশ করছি, বা কেউ কিন্তু কিনা ঘুম থেকে উঠে কিন্তু কিনা জল পান করে, তাই তো? তাহলে এই যে এগুলো কিন্তু অভ্যাসের বশে করা হচ্ছে, তাহলে আমরা কিন্তু অনুকরণটা করছি না অভ্যাসের বশে, ঠিক আছে? তাহলে আমাদের আগে বা পূর্বে কি হয়েছিল না, অনেকেই কিন্তু কিনা ঘুম থেকে উঠে দাঁত মেজে চা খেয়েছে। অনেকেই তো কিন্তু আমাদের আগে তো অনেকেই ঘুম থেকে উঠে দাঁত মেজে চা খেয়েছে। তাহলে আমরা ওদেরকে ফলো করেছি, ফলো করে আমরাও ঘুম থেকে উঠে কিন্তু এখন দাঁত মাজি, ব্রাশ করি, আর কিন্তু চা খাই, ঠিক আছে? তাহলে এই আমরা কিন্তু কিনা অভ্যাসের বশে করছি, ঠিক আছে? তাহলে এটা কিন্তু না নিতান্ত অভ্যাসের বশে কিন্তু অনুকরণ করা। আর কিন্তু কখনো রং এবং রূপের সাহায্যে, এটা কি হয় না, দেখো ধরো এই যে মোকাভিনয় করা বা ধরো কিন্তু অভিনয় করা, তাহলে এখানে কিন্তু কখনো রং বা রূপের সাহায্যে কিন্তু অনুকরণ করা হচ্ছে। কেমন হবে না, ধরো কিং লিয়ারে কিন্তু কিনা এখানে মঞ্চস্থ হবে, তাহলে আমি কিন্তু কিং লিয়ারে কিন্তু কিনা সেই বেশে সেই রকম কিন্তু মেকআপ করে, তার কিন্তু পোশাক পরে আমি কিন্তু সেই স্টেজে উঠছি। তাহলে আমরা কিন্তু এখানে কিনা রং এবং রূপের সাহায্যে কিন্তু কিনা তার কিন্তু অনুকরণ করছি। আবার এটা হতে পারে যে তুমি কিন্তু কোনো একটা ছবি আঁকছো রং দিয়ে, তাও হতে পারে, ঠিক আছে? ধরো তুমি কিন্তু তোমার রূপ দিয়ে কিন্তু কোনো কিছু করছো, যেমন ধরো যে অভিনয় করা যেটা বলা হয়, সিরিয়াল অভিনয় করছো, বা তুমি কিন্তু কিনা কোনো বই অভিনয় করছো, সিনেমাতে অভিনয় করছো, তাই তো? তাহলে কিন্তু তা কিন্তু গেল কখনো রং বা রূপের সাহায্যে অভিনয় করা। এবার হচ্ছে না কখনো কণ্ঠস্বরের সাহায্যে, ধরো গান গাইছো তুমি, মানে কিনা এখানে আমি যখন গান গাই তখন কিনা তা কিন্তু আমি কণ্ঠস্বর সাহায্য করছি অনুকরণ, তাই তো? তাহলে এই সব কিন্তু কিনা বলছে যে অনুকরণের মাধ্যম,
সেই রকমই তিনি যে সমস্ত শিল্পের কথা বলছেন তারাও কিন্তু অনুকরণ করছে কিসে না কখনো শুধু ছন্দে। তাহলে এইরকম এগুলো সব হচ্ছে সমাজের কিন্তু অনুকরণ, যেটা আমি তখন বললাম সব সমাজের অনুকরণ, ঠিক আছে, সব হচ্ছে জীবনের অনুকরণ। এবার এইরকম সেম কিন্তু অনুকরণ করছে আমরা কোথায় না সাহিত্য ক্ষেত্রে, কিন্তু এখানে সাহিত্যের কোনো কিন্তু উল্লেখ নেই, ঠিক আছে। তাহলে তা কিন্তু কখনো শুধু ছন্দে করছি, তাই তো। কখনো ধরো কিন্তু এই যে ধরো আমি বললাম অমিত্রাক্ষর ছন্দ কেবলমাত্র কে করেছে না এখানে মাইকেল করেছে, তাহলে অমিত্রাক্ষর ছন্দের কিন্তু প্রয়োগটা কিন্তু কেবলমাত্র মাইকেল করেছে, তাহলে কিন্তু তা কিন্তু ছন্দের মধ্যে তার কিন্তু একটা জাদু সৃষ্টি করেছে সে, তাই তো। তাহলে এখান থেকে সেই যে কিন্তু কিন্তু কখনো কিন্তু ছন্দের সাহায্যে কিন্তু অনুকরণ করা, শুধুমাত্র ছন্দের সাহায্যে, কখনো শুধু ছন্দের সাহায্যে কিন্তু অনুকরণ করা হচ্ছে। আবার কিন্তু কখনো শুধু ভাষার সাহায্যে করা হচ্ছে। তাহলে দেখবে যে যখন দেখবে যে কোনো কবিতা প্রকাশ করছে সেই ভাষার কিন্তু অর্থটা কি হবে, তাই তো, সে অর্থের মধ্যে দিয়ে করা হচ্ছে, তার ভাষা কিন্তু প্রয়োগের মধ্যে দিয়ে করা, তাই তো। কবিতার ভাষা কি হবে, তার কিন্তু অর্থ কি হবে তার উপরে করছে, তাই তো। তাহলে এখানে ভাষার মধ্যে দিয়ে কিন্তু করা হচ্ছে। আবার কিনা কখনো কিন্তু কিনা সুরে করা হচ্ছে, গানে যখন গান গায় তখন কিন্তু সুরটা কিন্তু কেমন হবে, সুরটা তার মধুর না কিন্তু কর্কশ তা দেখা হচ্ছে, তাই তো। তাহলে সে সুরে কিন্তু এখানে কিন্তু অনুকরণ করা হচ্ছে। আবার কিনা কখনো এদের কিন্তু একত্রে মিলিয়ে বা সমাহারে করা হচ্ছে, কখনো এদেরকে একত্রে মিলিয়ে কিনা সমাহারে কিন্তু, যেমন ধরো গানে, গানে কি শুধু কি সুর থাকে, শুধু সুর থাকে না, কি থাকে না ওখানে ভাষা আছে, সুর আছে, লয় আছে, তাল আছে, তার সবই তো সবই রয়েছে এখানে। তাহলে এখানে গান গাওয়ার সময় কিন্তু শুধু কিন্তু সুর কিন্তু এখানে কিন্তু প্রাধান্য পায় না, লয় আছে, তাল আছে, ভাষা আছে, ছন্দ আছে, তাই তো সবই আছে এখানে। তাহলে এখানে এদের কিন্তু একত্রে মিলিয়ে কিন্তু এখানে সমাহারে তা কিন্তু অনুকরণ করা হচ্ছে। বোঝা গেছে জায়গাটা কি বললাম আমি, বোঝা গেছে, বোঝা গেছে কি বললাম আমি, সানা বোঝা গেছে তো, তোমার সমস্যা আছে হ্যাঁ না? স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, ক্লিয়ার। চলো এবার দেখো আরেকটা শিল্প আছে যেখানে অনুকরণ করা হচ্ছে কখনো পদ্যে এবং গদ্যে, কখনো পদ্যে এবং কখনো কিন্তু গদ্যে, ঠিক আছে, যাকে আমরা বর্তমান সাহিত্য বলছি। কিন্তু এখানে গ্রিকে সাহিত্য বলে কোনো শব্দ কিন্তু ছিল না, মনে রাখবে, গ্রিক সাহিত্যে সাহিত্য বলে কোনো শব্দ ছিল না, ঠিক আছে। তাহলে কখনো বা আমরা এক ধরনের ছন্দে করছি অনুকরণটা, কখনো বা আমরা কিন্তু কিনা একাধিক ছন্দে সেই কিন্তু অনুকরণটা করছি। যেমন উদাহরণ দিয়ে বলি, আমাদের যে কৃত্তিবাসের যে রামায়ণ, যে কৃত্তিবাসের যে রামায়ণটা আমরা পাঠ করছি, আমাদের নেটে রয়েছে আর কি পাঠ্য, সেই কৃত্তিবাসের রামায়ণে কিন্তু কিনা কেউ বলছে যে পয়ার ছন্দের লেখা, কেউ বলছে কিন্তু কিনা অক্ষবৃত্ত ছন্দের লেখা। তাহলে এখানে কিন্তু পয়ার এবং অক্ষবৃত্ত বা ত্রিপদী ছন্দে কিন্তু এখানে প্রয়োগ করা হয়েছে, পয়ার এবং ত্রিপদী প্রয়োগ করা হয়েছে। তাহলে এখানে এই যে পয়ার এবং ত্রিপদীকে মিলিয়ে কিন্তু কিনা এটা কিন্তু করা, তা না, এটা হচ্ছে না উভয় ছন্দ মানে একাধিক ছন্দে কিন্তু করা হচ্ছে। তাহলে এখানে কি হবে না কোনো শিল্প কিন্তু একক ছন্দে হবে, যেমন ধরো কিন্তু এই যে আমি পাচ্ছি কিন্তু মাইকেল মধুসূদন দত্তের কিন্তু কিনা মেঘনাদবধ কাব্য, যা কিন্তু কিনা অমিত্রাক্ষর ছন্দে কিন্তু করা হচ্ছে, তাই তো। আবার কিন্তু কিনা পাচ্ছি একাধিক ছন্দে কিনা যাচ্ছে না তোমার কিন্তু কৃত্তিবাস রামায়ণ, যা কিন্তু কিনা এখানে পয়ার এবং ত্রিপদীতে করা হচ্ছে, ঠিক আছে। তাহলে এইভাবে কিন্তু কিনা কোনো 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 কিন্তু শিল্প কিনা এক ধরনের কিন্তু ছন্দে লেখা হচ্ছে, কখনো কিন্তু শিল্প কিন্তু একাধিক ছন্দে লেখা হচ্ছে, ঠিক আছে। তো সেই রকমের শিল্প, এই যে শিল্পী তার তার এই যে একক ছন্দে কখনো কিন্তু একাধিক ছন্দে কিন্তু কিনা অনুকরণটা করছে, তাকে যে কি বলা হয় সে বলা হয় তা কিন্তু এখানে উল্লেখ করা নেই। গ্রিকে যে তা কি বলা হবে তার কিন্তু কোনো উল্লেখ এখানে নেই। যেটা আমি বলছিলাম যে যাকে আমরা কিন্তু সাহিত্য বলছি, ওটা সাহিত্যটা কিন্তু ওখানে উল্লেখ ছিল না গ্রিকে, ঠিক আছে। তাহলে ওখানে কিন্তু বলছে যে, তাই তিনি বলছেন যে এর কোনো নামকরণ করা হয়নি এখন পর্যন্ত, তাহলে এর কোনো নামকরণ করা হয়নি এখনো পর্যন্ত এই শিল্পটি, ঠিক আছে। তো কেন করা হয়নি না, মনে করা হয় যে সাহিত্যকর্ম বোঝানোর জন্য কোনো গ্রিক শব্দ ছিল না, ঠিক আছে। সাহিত্যকর্মকে বোঝানোর জন্য কিন্তু কোনো গ্রিক শব্দ ছিল না, অর্থাৎ সাহিত্যের যে কোনো প্রতিশব্দ হয় তা কিন্তু গ্রিকে ছিল না।
সাহিত্যের যে কোনো প্রতিশব্দ রয়েছে তার কিন্তু কিনা উল্লেখ কিন্তু কোনো গ্রিক সাহিত্যে ছিল না। ঠিক আছে, এখানে দু ধরনের সাহিত্যের কথা বলা হয়েছে, এক হচ্ছে না গদ্যে লেখা হবে, আর এক হচ্ছে না কিনা পদ্যে লেখা হবে। ঠিক আছে, কি বললাম আমি? তাহলে গদ্যে যেটা লেখা হবে তার কিন্তু ছন্দহীন হবে, এটা ভালো করে বুঝবে। গদ্যে যা লেখা তা কিন্তু ছন্দহীন কিন্তু বাক্য বলা হচ্ছে তাকে। ঠিক আছে, আর একটি হচ্ছে না পদ্যে লেখা, তা হচ্ছে ছন্দময়, তাকে ছন্দ দিয়ে কিন্তু প্রকাশ করা হবে। ঠিক আছে, তো পদ্যে লেখা, এই পদ্যে লেখা রচনা কিন্তু আবার দুই রকম। কি কি রকম না, একে হচ্ছে না এক ধরনের ছন্দে লেখা, আর দুই হচ্ছে না মিশ্র ছন্দে লেখা বা একাধিক ছন্দে লেখা। নাকি বললাম যে পদ্যের লেখা কিন্তু শিল্পটাও কিন্তু কিনা বা পদ্যের লেখা রচনাগুলো কিন্তু দুই প্রকার, কি কিনা একক ছন্দে লেখা আর কিন্তু কিনা একাধিক বা মিশ্র ছন্দে লেখা। ঠিক আছে, তাহলে এই বিষয়ে বলতে গিয়ে অধ্যাপক এলস বলছেন যে বিভিন্ন শিল্পের যে শ্রেণীবিভাগ এরিস্টটল করেছেন তা কিন্তু মূলত দ্বিমাত্রিক। এই যে এরিস্টটল কিন্তু বিভিন্ন কিন্তু শিল্পের সে শ্রেণীবিভাগ করছেন তা কিন্তু এলসের মতে কিন্তু তা কিন্তু দ্বিমাত্রিক, মানে দুটো কিন্তু মাত্রা এখানে রয়েছে। ঠিক আছে, ছন্দের সঙ্গে সুরের যোগ পায় কিন্তু যন্ত্রসঙ্গীতে। তার যখন কিন্তু যন্ত্রসঙ্গীতে কি হচ্ছে না ছন্দ এবং সুর কিন্তু এখানে প্রয়োগ করা হয়। যখন ধরো গান গাইছে, গানে কিন্তু কিনা যন্ত্রের মাধ্যমে হারমোনিয়াম গাওয়া হচ্ছে এবং সুর রয়েছে, তাই তো। আর ছন্দ ভাষার সাহায্যে কিন্তু মহাকাব্যে, তার মহাকাব্যে কিন্তু ছন্দ আর ভাষার সাহায্যে কিন্তু তা প্রকাশ করা হচ্ছে, তাই তো। আমি বলা হচ্ছে এখানে কথোপকথনে কিন্তু তাই ওই ছন্দ আর ভাষা কিন্তু মিলিয়ে কিন্তু করা হচ্ছে। ঠিক আছে, তো আর সুর ভাষা ও ছন্দ মিলিয়ে অন্যান্য কিন্তু কাব্য কিন্তু এখানে হচ্ছে। সুর ভাষা ছন্দ মিলিয়ে কিন্তু অন্যান্য কাব্যগুলো এখানে প্রকাশ করা হচ্ছে। কিন্তু কিন্তু এদের প্রত্যেকটিরই কিন্তু সামান্য উপাদান কিন্তু ছন্দ, ভাই বুঝবে এটা। কিন্তু যাই করা হবে না ছন্দ রইতেই হবে। ধরো গান গাওয়া হচ্ছে, ওখানে ছন্দ চাই, নাহলে কিন্তু তাল কেটে যাবে, তাই তো। গান গায় যখন ছন্দ না হলে কিন্তু তাল কেটে যাবে। ধরো কবিতা লিখছে, কবিতা ছন্দ না হলে কিন্তু তা কিন্তু কিনা হবে না। ঠিক আছে, ধরো তুমি কিন্তু পড়ছো, কিছু বলছো, তাকে ছন্দ রয়েছে একটা, তুমি কি ছন্দে বলবে, কি স্টাইলে বলবে, তাই তো। তাহলে এখানে ছন্দ হচ্ছে সবাইকার কিনা সমান কিন্তু উপাদান বা সামান্য উপাদান, যেখানে তা রইতেই হবে। ঠিক আছে, এটা বলা হচ্ছে। বোঝা গেছে জায়গাটি বললাম আমি? বোঝা গেছে? বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ। তাহলে এই রকম বিচিত্র শিল্পের মধ্যে কিন্তু একদিকে রয়েছে কি না, একদিকে রয়েছে সোফরন এবং জেনারখোসের কিন্তু মাইমস এবং সোক্রাতিক কথোপকথন। তাহলে এই রকম যেটা বলছিলাম আমি, যে একদিকে গদ্য একদিকে পদ্য, ঠিক আছে, যেখানে আবার কোনোটা কিন্তু কিনা ছন্দ একক ছন্দে করা হচ্ছে, ওখানে কিন্তু কিনা একাধিক ছন্দে কিন্তু মিশ্রভাবে করা হচ্ছে, তাই তো। তাহলে এইভাবে কিন্তু কিনা কখনো আবার কি হচ্ছে না, কখনো কিন্তু ভাষা সুর দিয়ে হচ্ছে, কখনো কিন্তু ছন্দ আর কিন্তু কিনা লয় বা সুর দিয়ে হচ্ছে, তাই তো। এভাবে কিন্তু কিনা একাধিক কিন্তু বিষয় রয়েছে এখানে। তো তাহলে এই রকম সেই শিল্পগুলোর মধ্যে একদিকে রয়েছে কিনা সোফরন এবং সোফরন কে না পরে আসছে, এটা বলছি আমি পরে সব বলবো, কোনো চাপের নেই। সোফরন এবং জেনারখোসের মাইমস, আর একদিকে রয়েছে কিনা সোক্রাতিক কথোপকথন। তাহলে সোফরন আর জেনারখোসটাকে জানতে হবে আমাদের। তো সোফরন কে না, সোফরন হচ্ছে তার ছেলে হচ্ছে না জেনারখোস, সোফরন হচ্ছে তার পিতা, কারণ না জেনারখোসের পিতা হচ্ছে সোফরন, লিখে নাও এটা, লিখে নাও এটা। সোফরন হচ্ছে পিতা, কারণ না জেনারখোসের পিতা, লেখো যে সোফরন হচ্ছে না জেনারখোসের পিতা, সোফরন জেনারখোসের পিতা। হ্যাঁ, মনে করা হয় উনারা কিন্তু কিনা সিরাকুজের অধিবাসী ছিলেন। সিরাকুজ এটা গ্রিকের একটা কিন্তু স্থানের নাম, ঠিক আছে, গ্রিসের। হ্যাঁ, এবং ইউরিপিদেশের সমকালীন কিন্তু তারা কিন্তু বর্তমান ছিলেন কে না, এই যে সোফরন এবং তার ছেলে জেনারখোস। তারা লিখেছেন কিন্তু মাইমস। মাইমস কি না, মাইমস হচ্ছে না মজার কিন্তু ঘটনা কিন্তু চরিত্র বা তার চিত্র, যেখানে কিন্তু মজার ঘটনাকে কিন্তু প্রকাশ করা হবে বা তার চিত্র কিন্তু এখানে প্রকাশ করা হবে বা তার চরিত্রকে কিন্তু প্রকাশ করা হবে। ঠিক আছে, তা হচ্ছে না মাইমস।
তাহলে এগুলো কি না, এগুলো সব কিন্তু গদ্যে লেখা হতো, লিখে নেবে, এটা গদ্যে লেখা হতো এগুলো। হ্যাঁ, সোক্রাতিক কথোপকথন কি বলো? তাহলে এখানে মনে রাখবে সোক্রাতিক কথোপকথন বলতে গেলে বুঝাতে হবে এখানে যে প্রশ্নোত্তরের ছলে বা মাধ্যমে লেখা যে কোনো রচনা কিন্তু কিনা তা হচ্ছে না সোক্রাতিক কথোপকথনের মধ্যে আসবে, তাই তো? তাহলে কিন্তু কিনা কি বললাম যে এখানে প্রশ্নোত্তর ছলে কিন্তু লেখা হবে যে কোনো রচনা কিন্তু হতে পারে, ঠিক আছে? যেমন আর পাচ্ছি যে আলেকজামুস বা প্লেটোর, এখানে কিন্তু কিনা প্লেটোর বা প্লাটোর বলছে কেউ, বা কিন্তু প্লেটোকেও বলছে, মনে রাখবে। হ্যাঁ, প্রভৃতি রচনা কিন্তু এই শ্রেণী কিন্তু অন্তর্ভুক্ত। তাহলে কিন্তু এই যে সোক্রাতিক কথোপকথন যেখানে কিন্তু কিনা প্রশ্নোত্তর ছলে কিন্তু কিনা প্রশ্নোত্তর ছলে কিন্তু কিনা করা হবে, তা কিন্তু কিনা কে লিখেছেন? তা লিখেছিলেন কিন্তু কিনা আলেক জামেনুস আর হচ্ছে না প্লাটো। আলেক জামেনুস আর প্লাটো কিন্তু লিখেছে, ঠিক আছে? মনে রাখবে এটা। অন্যদিকে রয়েছে কিন্তু নানা ছন্দে কিন্তু রচনা, কিন্তু আয়াম্বিক, এলিজি ইত্যাদি, এগুলো কিন্তু কিনা এদের কিন্তু কোনো আলাদা করে কোনো নাম নেই, এটা ঠিক আছে? মনে রাখবে। তাহলে অন্যদিকে রয়েছে কিনা নানা ছন্দে লেখা কিন্তু কিনা রচনা আয়াম্বিক আর এলিজি, এদের কিন্তু কোনো আলাদা বা অন্য কোনো আর নাম নেই, ঠিক আছে? চলো, বোঝা গেছে জায়গাটা? এখানে বোঝা গেছে? বোঝা গেছে? হ্যাঁ স্যার। চলো দেখো এবার আসছি। কিন্তু এখানে লোকে বিশেষ বিশেষ ছন্দের সঙ্গে কবি শব্দটি জুড়ে দিয়ে কাউকে বলছে যে এলিজির কবি, আবার কাউকে বলছে যে মহাকাব্যের কবি। তাহলে মনে রাখবে এখানে এরা যে এদের যে অনুকরণের ক্ষমতা আছে বলে কিন্তু এদের কবি বলা হচ্ছে না, বা এরা এরা কি করছে না, এরা যেহেতু ছন্দে পদ্য লিখছে তাই এদের কবি বলা হচ্ছে। ভালো বোঝো, এরা যে কোনো কিছু অনুকরণ করছে তার জন্য কিন্তু এদেরকে কিন্তু কিনা কবি বলা হচ্ছে না, বা এদের অনুকরণের ক্ষমতা আছে বলে কিন্তু এদের কবি বলা হচ্ছে না। কিন্তু কেন বলা হচ্ছে না? এরা কি করছে না, ছন্দের মধ্য দিয়ে পদ্যে লিখছেন, আর পদ্যে লিখে তা কিন্তু কবি হয়ে। যেমন আমরা বলি না যে কবি কাকে বলবো? যারা কিন্তু কবিতা লেখে, তাই তো? যারা গদ্য লেখে ওদেরকে আমরা বলবো যে ওরা কিন্তু কবি, বলবো না, তাই তো? তাহলে যারা গদ্য তারা কিন্তু কবি নয়, ওদের কিন্তু কবি বলা হচ্ছে না। যারা কিন্তু পদ্য ওদের কিন্তু কবি বলা হচ্ছে। তাহলে কিন্তু দেখবে যে আমি আগেই বলছি যে এখান থেকে গদ্যে কিন্তু কিনা ছন্দের কিন্তু প্রয়োগ হতো না, তাই তো? আমি আগেই বলেছি তোমাদের যে গদ্যে কিন্তু ছন্দের প্রয়োগ হতো না, ছন্দহীন বলেছি আমি, তাই তো? তাহলে এখানে ছন্দের প্রয়োগ হয় কোথায়? না, এখানে কিন্তু পদ্যে হবে। তাহলে পদ্যে যে ছন্দের প্রয়োগ হবে তাহলে কিন্তু ছন্দে লিখবে এরা, আর ছন্দে কিন্তু পদ্য লিখবে বলে কিন্তু এদের কিন্তু কবি বলা হচ্ছে। কারণ যেমন আমাদের কবিতা লিখলে কবি বলা হয়, গদ্য লিখলে কবি বলা হয় না, ঠিক তেমনি এখানেও এরা ছন্দে লিখছে, পদ্য লিখছে বলে কিন্তু এদের কিন্তু কবি বলা হচ্ছে। ঠিক আছে? বোঝা যাচ্ছে বললাম আমি? সানা বোঝা গেছে তো? বোঝা গেছে সানা? হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পারি। হ্যাঁ হ্যাঁ। আজকে চাপ নেই তো? আমার কোনো চাপ লাগছে না তো? মানে আমার ক্লাসটা মানে বুঝতে পারছো তো? কোনো চাপ নেই তো? না না স্যার, একদম মানে ক্লিয়ার হচ্ছে, ইজি মনে হচ্ছে। ঠিক আছে। এমনকি চিকিৎসাবিদ্যা বা প্রাকৃতিক বিজ্ঞান সম্বন্ধে কিন্তু কিনা পদ্যে বই লিখলেই তাকে কিন্তু কি বলা হতো না, তাকে কিন্তু প্রথাবশত কবি বলে আখ্যা দেওয়া হতো। তাহলে দেখো, চিকিৎসাবিদ্যা নিয়েও যদি কেউ পদ্যে লিখতো, অর্থাৎ ছন্দ প্রয়োগ করে পদ্য মানে কবিতা আকারে লিখতো আর কি, তাহলে তাকেও কিন্তু কিনা এখানে কবি বলা হতো। ঠিক আছে? বুঝতে কি বললাম আমি? এবার দেখো, যেহেতু এখানে পদ্যে লিখলেই বা কবিতা আকার লিখলেই বা ছন্দে লিখলেই কিন্তু কবি বলা আছে, কিন্তু কিনা কবি কিন্তু সবাইকে বলা হবে না। কেন দেখো বলছে কেন? অথচ দেখো দেখা যাচ্ছে যে হোমার আর এম্পেদোক্লেস এর রচনার মধ্যে কিন্তু ছন্দ ছাড়া আর কিছু নেই, কিছু মিল নেই। তবুও কিন্তু এদের হোমারকে বলা হচ্ছে কি না, হোমারকে হচ্ছে কবি, আর এম্পেদোক্লেসকে বলছে বিজ্ঞানী বলা হচ্ছে। ভালো বুঝে কি বললাম? এদিকে দেখা যাচ্ছে যে হোমার আর এম্পেদোক্লেসের কিন্তু রচনার মধ্যে ছন্দের মিল ছাড়া কিছু নেই, কিন্তু তবুও এদের কিন্তু মধ্যে হোমারকে বলা হচ্ছে কবি আর এম্পেদোক্লেসকে বলা হচ্ছে না বিজ্ঞানী। সঙ্গত বলে কিন্তু মনে করছেন কিনা এই অ্যারিস্টটল। কেন না? আমি বললাম যে ওই যে কবিতায়
বা পদ্যে লিখলে বা ছন্দ প্রয়োগ করলেই হবে না, ঠিক আছে? কবিতার ভাবটা একটা বিষয়, যে তার কিন্তু ভাবটা কি, তার কিন্তু ভিতরে কি রয়েছে, তাই তো? কবিতা কি, যার বিশেষ ভাব থাকবে, ঠিক আছে, তারটা কিন্তু বিশেষ ভাবে উদয় হবে। কিন্তু যদি কোনো চিকিৎসাবিদ্যা কোথাকে যদি কবিতা আকারে লেখা হয়, তা বিশেষ ভাবে জাগরণ করবে না, তাই তো? ঠিক তেমনি এখানে দেখা আছে যে এমপেডোক্লেসের মধ্যে কিন্তু কিনা সেই ভাবের কিন্তু পার্থক্য রয়েছে, তাই কিন্তু এদেরকে একত্রে কিন্তু কবি বলা যাবে না, ঠিক আছে? মনে রাখবে। তাহলে হোমার কিন্তু কবি। তাহলে হোমার কে বলো তো তোমরা, হোমার কে হবে এখানে? হোমার কে? কবি। ও কি কি লিখেছিল বলো, কোন কোন গ্রন্থ লিখেছিল বলো? বলো। ঠিক মনে পড়ছে না স্যার, ঠিক মনে ইলিয়াদ আর পড়ছে না। ইলিয়াড, ওডিসি। ইলিয়াদ আর কি? ওডিসি। চলো তাহলে আর এমপেডোক্লেসটা আমি বলেছি, চলো ওটা তো তোমরা জানা নেই, তোমাদের আমি বলেছি। তো এমপেডোক্লেসটা কি দেখো, এটা মনে করা হয় যে আনুমানিক বিপাশা টু, কিন্তু তুমি একটু মিউট করে দাও মাইকটা। বিপাশা শুনতে পাচ্ছ? হ্যাঁ। আনুমানিক কিন্তু 445 সালে তিনি কিন্তু কিনা আবির্ভূত হন বলে এখানে বলা হচ্ছে, কিনা এমপেডোক্লেস। তিনি শতপদী পদ্যে কিন্তু কিনা দার্শনিক ও ধর্মীয় তত্ত্বকথা লিখেছিলেন এমপেডোক্লেস, ঠিক আছে? যদি এবার দেখো আসছি না, যদি কেউ নানা ছন্দের সাহায্যে বা সমাহারে কিন্তু কিনা অনুকরণ করে, তখন তাকে কিন্তু কবি বলা হচ্ছে। ভালো বোঝো, যদি কেউ নানা ছন্দ সমাহারে যদি কিন্তু কোনো অনুকরণ করেন, তবু তাকে কিন্তু কবি বলা হচ্ছে। যেমন করছেন কিনা খাইরেমন, তার কি না তার কেন্তাউর নামক রাফেজিতে করছেন, তার কেন্তাউর নামক রাফেজিতে কিন্তু করেছিলেন, তাকেও কিন্তু কবি আখ্যা দেওয়া হচ্ছে। এবারে খাইরেমনকে জানতে হবে আমাদের। খাইরেমন হচ্ছে না 4th শতকে ট্রাজেডি এবং রাপসোডি লিখেছিলেন কেনায় খাইরেমন, ঠিক আছে? আর কেন্তাউর কি? কেন্তাউর হচ্ছে না নাটক কিংবা মহাকাব্য, ঠিক আছে? অ্যারিস্টটল কিন্তু বলছেন যে এখানে সমস্ত ছন্দ ব্যবহার করে নাকি এই খাইরেমন তার কেন্তাউর লিখেছিলেন, ঠিক আছে, বা কেন্তাউর লেখা হয়েছিল, ঠিক আছে? আবার বায়োওয়াটার কিন্তু মনে করছেন যে এটি কিন্তু অ্যারিস্টটলে কিন্তু কিনা অতিশয়োক্তি, মানে তিনি বাড়িয়ে বলছেন আর কি। তাই শিশির কুমার দাস বলছেন যে আমি কিন্তু বিভিন্ন ছন্দ কিন্তু প্রয়োগ করি, সরি, তিনি বলছেন যে আমি সমস্ত ছন্দ কিন্তু প্রয়োগ করি, তিনি বলছেন নানা ছন্দ বলছে। যেহেতু বায়োওয়াটার বলছে যেটা কিন্তু কিনা এটা কিন্তু কিনা অ্যারিস্টটলে কিন্তু কিনা অতিশয়োক্তি বা তিনি কিন্তু বাড়িয়ে বলছেন, তাই কিন্তু এখানে যিনি গ্রন্থের লেখক বা আমাদের গ্রন্থ পাঠ করছে শিশির কুমার দাসের গ্রন্থটা, তা কিন্তু কিনা যখন তিনি লিখছেন তখন তিনি বলছেন যে আমি কিন্তু সমস্ত ছন্দ আমি বলছি না, আমি কিন্তু বলছি নানা ছন্দ বলছি। ভালো বলে দিই, তাহলে বুঝতে পারবে। যেহেতু এখানে বায়োওয়াটার প্রশ্ন তুলছেন যে এখানে অ্যারিস্টটল কিন্তু বলছেন যে এটা কিন্তু কিনা সমস্ত ছন্দ কিন্তু প্রয়োগ করা হয়েছিল কোথায় না এই কেন্তাউর নামক কিন্তু গ্রন্থে। কে করেছিল না খাইরেমন করেছিল। কিন্তু বায়োওয়াটার তা মানছেন না, তিনি বলছেন যেটা কিন্তু কিনা তার কিন্তু অতিশয়োক্তি করা হচ্ছে বা কিন্তু তিনি কিন্তু বাড়িয়ে বলছেন। তো তাই কিন্তু কিনা এখানে কোনো সমস্যা যেন না হয়, এখানে কোনো সমস্যা না সৃষ্টি করে কিন্তু কিনা এখানে শিশির বাবু কি করছেন না, তিনি সমস্ত ছন্দ প্রয়োগ না করে তিনি বলছেন যে নানা ছন্দ কিন্তু প্রয়োগ করছেন। ভালো করে বোঝো। এবার সমস্ত ছন্দ মানে কিনা সমস্ত, যেখানে সমস্ত ছন্দ কিন্তু প্রয়োগ করা হবে, সব ছন্দ কিন্তু প্রয়োগ করা হবে। আর নানা ছন্দ মানে যেখানে কিন্তু সব নয়, কিছু কিছু ছন্দ প্রয়োগ করা হবে। ভালো বোঝো, এটা কিন্তু অনেকে গুলিয়ে ফেলে। এখানে সানা বলবে যে স্যার তাহলে কিন্তু এটা পার্থক্য তো নেই, সমস্ত নানার মধ্যে কিন্তু পার্থক্য কোথায় আছে? পার্থক্য আছে। সমস্ত সব ছন্দ যেখানে প্রয়োগ করতে আছে সমস্ত, আর যেখানে কেবলমাত্র কিন্তু কিনা কয়েকটা ছন্দ প্রয়োগ করতে আছে না নানা ছন্দ, ঠিক আছে? তাহলে এখানে যেহেতু বায়োওয়াটার প্রশ্ন করে দিয়েছেন যে এখানে কিন্তু কিনা এখানে অ্যারিস্টটল কিন্তু কিনা অতিশয়োক্তি করছে বা বাড়িয়ে বলছে, তাই এখানে শিশির বাবু কিন্তু কোনো সমস্যা সৃষ্টি না করে বলছেন যে সমস্ত ছন্দ প্রয়োগ না করে তিনি বলছেন নানা ছন্দ কিন্তু প্রয়োগ করছেন। এটা মনে রাখবে, হ্যাঁ, পরীক্ষা আসতে পারে। চলো, বোঝা গেছে জায়গাটি বললাম আমি? বোঝা গেছে? হ্যাঁ স্যার। চলো এবার দেখো আসি না রাপসোদি কি। রাপসোদি কি না মহাকাব্যের অংশবিশেষ নির্বাচন করে আবৃত্তি করা হতো, তাকে রাপসোদি বলা হতো। মহাকাব্যের অংশকে
নিয়ে তা কিন্তু কিনা নির্বাচন করে কিছু কিন্তু সিলেক্টিভ কিন্তু মহাকাব্যের অংশ নিয়ে তা কিন্তু আবৃত্তি করা হতো আর কি। তাকে কিন্তু কি বলবো না, আমরা তাকে কিন্তু রাপসোদি বলবো আমরা, ঠিক আছে। এবার আসছে যে এই অ্যারিস্টটল কিন্তু বলেছেন যে তিনি অনুকরণের যেসব মাধ্যমে কথা বলছেন, যেমন ছন্দ, সুর এবং মিতছন্দ, কোন কোন শিল্প তার সবকটাই কিন্তু কিনা প্রয়োগ করছে, ঠিক আছে, বা ব্যবহার করছে। যেমন দ্বিতুরামব কাব্যে কিন্তু করা হয়েছে, বা নোম কবিতায় করা হয়েছে, বা বা করা হয়েছে কোথায় না কমেডিতে আর ট্র্যাজেডিতে, ঠিক আছে, এটা করা হয়েছে। তাহলে দ্বিতুরামব কাব্যটা কি জানতে হবে আমাদের, তাই তো। দ্বিতুরামব কাব্য কি এখানে জেনে নাও ভালো করে, তাহলে বুঝতে পারবে তোমরা যে আবার ঠিক আসছে তো, কেটে যাচ্ছে না তো, আবার ঠিক আসছে। দ্বিতুরামব কাব্য হচ্ছে যে দিবনুসের উৎসবে বাসি সহযোগে যে গান গাওয়া হতো তার নাম হচ্ছে না, তাকে বলছে না দ্বিতুরামব, তাকে না দ্বিতুরামব বা দ্বিতুরাম্বিক কাব্য বলা হচ্ছে। দিবনুসের উৎসবে বাসি সহযোগে যে গান গাওয়া তা কিন্তু না দিওরাম্বিক কবিতা বা দ্বিতুরামব কাব্য বলা হচ্ছে, ঠিক আছে। এইসব গান গাওয়া হতো কি না দল বেঁধে, মানে একত্রে, মানে কোরাস গান হতো, তাই তো। মনে রাখবে। নোম কবিতা কি? নোম কবিতা হচ্ছে যে একক সঙ্গীত, এখানে কিন্তু দল বেঁধে হবে না, তা কিন্তু একক কণ্ঠে গাওয়া হবে, ঠিক আছে। গাওয়া হতো কিনা আপেলোর কিন্তু উৎসবে। হ্যাঁ, গ্রিক শিল্পের কিন্তু মূলে আছে দুই দেবতা, কে কে না দিওনুসুস আর কিন্তু কে না আপেল্লো, ঠিক আছে। তাহলে এই দিওনুসুস কি না, দিওনুসুস হচ্ছে না নৃত্য আর গীতের কিন্তু দেবতা, লিখে না, এটা পরীক্ষা আসতে পারে। দিওনুসুস হচ্ছে না নৃত্য আর গীতের কিন্তু দেবতা, আর আপেল্লো কি না, আপেল হচ্ছে কাব্য আর সুরের দেবতা, ঠিক আছে। আপেলোর উদ্দেশ্যে লেখা হয়েছিল বা লেখা হতো স্তোত্র কি না স্তোত্র, আপেলোর উদ্দেশ্যে লেখা হতো না স্তোত্র, আর কি না প্রশংসা গীতি, যা কিন্তু বিনা কথাটা একটু রিপিট করুন। হ্যাঁ, কোনটা বলো, কোনটা বলো? যে আগে যে কথাটা বলছিলেন, ওই যেটা বললাম যে দিওনুসুস নৃত্য আর গীত, ওটা। হ্যাঁ, লেখো। দিওনুসুস নৃত্য আর গীতের কিন্তু দেবতা ছিলেন, আর আপেল্লো হচ্ছে না কাব্য আর সুরের, ঠিক আছে। আপেলোর উদ্দেশ্যে, হ্যাঁ মিউট করে দাও, হ্যাঁ, আপেলোর উদ্দেশ্যে লেখা হতো কিনা স্তোত্র, প্রশংসা গীতি, যা কিন্তু বিনা সাহায্যে গান গাওয়া হতো বা গীত হতো। সেই সব রচনায় কিন্তু থাকতো কিন্তু গঠনের ভাবের গাম্ভীর্য ও সুষমা। তাহলে এই আপেল্লোর যে স্তোত্রগুলো লেখা হতো, যা বা প্রশংসা গীতি লেখা হতো, তা কিন্তু কিনা বিনা সহজে গান গাওয়া হতো, এবং তা কিন্তু কিনা গম্ভীর হতো, মানে কিন্তু গুরু গম্ভীর, সেই মহাকাব্যের মতো, এবং ভাবের কিন্তু কিনা একটা গাম্ভীর্য রইতো ওখানে, আর সুষম, মানে কিন্তু কিনা পুরোটা কিন্তু সুষম হতো, মানে কিন্তু গঠনটা তার কিন্তু কিনা একদম কিন্তু নিরেট হতো, নিরেট, তাই তো বলা হচ্ছে এখানে। আর দিওনুসুসের উদ্দেশ্যে লেখা হতো যে গানগুলো, তা থাকতো কিনা বেশিরভাগই কিন্তু স্বাধীনতা রইতো, মানে কিনা মানুষকে কিন্তু স্বাধীন কিন্তু করতে হবে, ভাব ভাষা ছন্দের কিন্তু সংযোগে ও বৈচিত্র্যে কিন্তু তা কিন্তু গাওয়া হতো, ঠিক আছে, তা কিন্তু রইতো এখানে। এই যে বৈচিত্র্য ও স্বাধীনতার যেটা কিন্তু এখানে পাচ্ছি প্রভাব, তার ফলে কি হচ্ছে না, এ থেকেই কিন্তু উদ্ভূত হয়েছিল নতুন নতুন কিন্তু শিল্প রীতির, যেমন ট্র্যাজেডি, ঠিক আছে। তাহলে এগুলো কিন্তু সবই গেল কিন্তু আমাদের অনুকরণের মাধ্যমের বিষয়, আশা করি বোঝা গেছে, বোঝা গেছে তো তোমাদের, বোঝা যাচ্ছে? দেখো এইভাবে তোমাদের পড়তে হবে। হ্যাঁ স্যার। হ্যাঁ, কোনো ডাউট থাকছে সানা? কাল তো বলছিলে যে তোমার কোনো ডাউট থাকছে, না না, থাকছে ডাউট কোনো? না না, বুঝতে পেরেছি। ওকে, কারো কোনো প্রবলেম আছে? কারো কোনো প্রশ্ন আছে এখান থেকে জানা আছে? চলো এবার আছে না অনুকরণের বিষয়। তাহলে অনুকরণের বিষয়টা কি না মানুষ ও তার ক্রিয়াকলাপ, ঠিক আছে। তাহলে দেখো আমরা যেমন বলি না যে সাহিত্য হচ্ছে না সমাজ কি না
সাহিত্য হলো সময়ের দর্পণ, তাই তো? সাহিত্য হচ্ছে সময়ের দর্পণ, তাই তো বলা হয় এটা। মানে কিন্তু কিনা সাহিত্য কিনা সমাজের কিন্তু কাহিনীগুলোকে, ঘটনাগুলোকে প্রতিফলিত করবে। সাহিত্য কিনা সমাজের ঘটনাবলীকেই কিনা প্রতিফলিত করবে, তার কিন্তু ছন্দ, তার রূপ রীতি দিয়ে কিন্তু প্রকাশ করবে। ঠিক তেমনি কিনা অনুকরণ আমরা কাকে করব? তাহলে এখানে আমরা হয় কোনো মানুষকে দেখে তাকে অনুকরণ করব। ধরো এখানে আমি দেখলাম যে কেউ হয়তো অধ্যাপক হয়ে গেছে, তাহলে আমারও কিন্তু অধ্যাপক হওয়ার বাসনা জাগলো, মানে কিন্তু আমি ওই মানুষটিকে দেখে কিন্তু অধ্যাপক হওয়ার বাসনা নিচ্ছি, মানে আমি ওই মানুষটিকে কিন্তু কিনা অনুকরণ করছি, তাই তো? বা দেখা গেল যে একটা মানুষ কিন্তু কিনা তার মৃত্যুর আগে পর্যন্ত সমস্ত কিন্তু সম্পত্তি মানুষকে বিলিয়ে দিয়ে গেছে, মানে পুণ্য কাজ করে গেছে, ঠিক আছে? তাহলে আমি তার দ্বারা কিন্তু মোটিভেট হলাম এবং আমিও ভাবলাম যে আমার কিন্তু অন্তকালে আমি সমস্ত সম্পত্তি বিলিয়ে দেবো, ঠিক আছে, এবং কিনা আমি পুণ্য লাভ করব। তাহলে আমি কিন্তু তার কর্মটা কিন্তু কিনা আমি এখানে অনুকরণ করছি। তাহলে এই যে আমি মানুষ এবং কিনা তার ক্রিয়াকলাপকে আমি অনুকরণ করছি, তা হচ্ছে না অনুকরণের বিষয়। মানে এখানে অনুকরণ করা হবে কি বিষয়ে না, কোনো মানুষকে করব বা তার কিন্তু কর্মকাণ্ডকে করব বা তার কিন্তু ক্রিয়াকলাপকে করব, ঠিক আছে? যেমন ধরো রবি ঠাকুরের কবিতা পড়ে আমার তার মতো কবিতা লেখার ইচ্ছা কিন্তু জাগছে, মানে কিনা আমি কিন্তু ওই রবি ঠাকুরের কর্মকাণ্ডকে বা ক্রিয়াকলাপকে কিন্তু আমি অনুকরণ করছি, ঠিক আছে? তাহলে অনুকরণের বিষয় কি না, মানুষ ও তার ক্রিয়াকলাপ। বোঝা গেছে কি বললাম আমি? বোঝা গেছে? বোঝা গেছে তো সানা? তোমার বোঝা কিন্তু দরকার, হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি বলবে, ঠিক আছে? চলো বুঝতে এবার দেখো পেরেছি। হ্যাঁ স্যার। মানুষ কিরকম হবে। মানুষ হচ্ছে হয় ভালো হবে না হলে মন্দ হবে, তাই তো? মানুষ তো আর এখানে বলা হচ্ছে যে তিনি বলছেন যে মানুষ কোনোদিন মোটামুটি হবে না, যেমন বলেন যে আমাদের পরীক্ষা মোটামুটি, মোটামুটি বলে কোনো কিছু নেই, হয় ভালো না হলে মন্দ। তাহলে এখানে এই এরিস্টটল কিন্তু কোনো মোটামুটি শব্দের কিন্তু কোনো প্রয়োগ করেননি, ঠিক আছে? তিনি হচ্ছে হয় মানুষ ভালো হবে না হলে মন্দ হবে, ঠিক আছে? দুটা কিন্তু মিলিত কোনো হতে পারে না, ঠিক আছে? তাহলে এই যে দুটো কিন্তু মানদণ্ড তিনি বলেছেন যে মানুষকে হয় ভালো হতে হবে না হলে কিন্তু সে কিন্তু মন্দ হবে। তাহলে এই দুই শ্রেণীতে তারা কিন্তু ভাগ করছে কাকে না, মানুষকে কে না, এই এরিস্টটল কিন্তু ভাগ করছে। যেহেতু তিনি বলছেন যে সাধু তার নিচতা হচ্ছে না কিন্তু এইটা মানদণ্ড আর কি, মানে কোনো মানুষকে তার সাধুতার জন্য কিন্তু ভালো বলবো আর কোনো মানুষকে নিচল তার কিন্তু খারাপ বলবো আমরা বা মন্দ বলবো, তাই তো? তাহলে যদি কোনো মানুষের নৈতিকতা বা কোনো চারিত্রিক বৈশিষ্ট্য যদি ভালো হয় তাহলে কিন্তু তাকে আমরা ভালো মানুষ বলবো, তাই তো? বা যদি কোনো মানুষকে নিচ কাজ করে বা হীন কাজ তাকে কিন্তু আমরা কিন্তু মন্দ বলবো, তাই তো? তাহলে এই যে কোনো মানুষের যে ক্রিয়াকলাপটা হচ্ছে তাকে কিন্তু কেন্দ্র করে আমরা তাকে কিন্তু কিনা খারাপ ভালো বলছি, তাই তো? তাহলে মানুষের তার ক্রিয়াকলাপটাকে কিন্তু কেন্দ্র করে আমরা কিন্তু তাকে কিন্তু কিনা খারাপ ভালো বলছি, ঠিক আছে? অর্থাৎ এই যে লোকেরা আমার চেয়ে ভালো কিংবা আমার চেয়ে খারাপ কিংবা আমাদের মতোই, এ কথা কাব্যেও যেমন সত্য কিন্তু চিত্রকলা সম্বন্ধে ঠিক একই রকম সত্য। তাহলে এই যে জগতে বা সমাজে ভালো মানুষ আছে খারাপ মানুষ আছে তা যেমন কিন্তু জগতে বা সমাজে সত্য, ঠিক তেমনি কিন্তু সাহিত্যের ক্ষেত্রে সত্য। কেন? দেখবে যখন আমরা পড়বো পল্লী সমাজ, ওখানে কিন্তু কিনা ভালো মানুষ পাবো খারাপ মানুষ পাবো। যখন আমরা পড়বো কিন্তু কিনা তোমার শ্রীকান্ত পড়বো, ওখানে কিন্তু ভালো আছে খারাপ আছে। যখন আমরা পড়বো কোনো কিন্তু উপন্যাস, যে কোনো উপন্যাস, সেখানে ভালো থাকবে খারাপ থাকবে, ঠিক আছে? তাহলে সাহিত্য ক্ষেত্রে কিন্তু এটা রইবে, এটা কিন্তু না থাকা হবে না, ঠিক আছে? মনে রাখবে। ঠিক তেমনি চিত্রকলা ক্ষেত্রে কিন্তু তা কিন্তু রইবে, ঠিক আছে? বলা হচ্ছে এটা। তো পলগনতুস এর মানুষগুলি কিন্তু বাস্তবের চেয়ে সুন্দর, ঠিক আছে? তাহলে এই যে পলগনতুস এর মানুষগুলো কিন্তু বাস্তবের চেয়ে সুন্দর, এটা কিন্তু পরীক্ষা আসবে, কিন্তু ভালো করে স্টার মার্ক করে রাখবে, এটা কিন্তু পরীক্ষা আসে। হ্যাঁ, এই জায়গাটা পাউসেনে গেছেন কি করে না, পাউসেনে গেছেন কিন্তু কিনা বাস্তবের মানুষের চেয়ে কিন্তু কিনা হীনতর করে। পাউসেনে গেছেন বাস্তবের চেয়ে আর হীনতর করে আর কি, ঠিক আছে? আর ডিওনোসিসের কিন্তু চেষ্টা ছিল কিন্তু কিনা বাস্তবে সাদৃশ্য ফুটিয়ে তোলা। ডিওনোসিস কিন্তু কিনা বাস্তবে সাদৃশ্য ফুটিয়ে তুলেছেন। তাহলে কি পেলাম
পোলোগোনোতুসের মানুষগুলো কিন্তু সুন্দর, বাস্তবের চেয়ে সুন্দর। আর কি না এখানে পাচ্ছি যে পাউসেন এঁকেছেন কিন্তু কি না বাস্তবের চেয়ে হীনতর করে। আর কিন্তু কি না এখানে দিনোসুসের কিন্তু চেষ্টা ছিল কিন্তু বাস্তবে সাদৃশ্য ফুটিয়ে তোলা। ঠিক আছে, দেখো এবার এই যে বিভিন্ন লেখকের রচয়িতার বিভিন্ন ধরনের টেস্ট বা তার কিন্তু কিনা রুচিশীলতা, তার উপরেও কিন্তু কিনা এটা ডিপেন্ড করতো যে সেই চরিত্রটা কি খারাপ হবে না ভালো হবে না তার কিন্তু কি রকম হবে আর কি। ঠিক আছে, মনে রাখি এখানে বলা হচ্ছে। তাহলে এবার দেখো আসছি, তাহলে এখানে দেখতে হবে যে পোলোগোনোতুসটা কি। তাহলে পোলোগোনোতুসের ছবিগুলো বিষয় হচ্ছে না রীতি এবং গুরুগম্ভীর। লেখো, এটা লিখে নাও। পোলোগোনোতুসের কিন্তু ছবিগুলো বিষয় হচ্ছে না, বিষয় এবং রীতি হচ্ছে না গুরুগম্ভীর। পোলোগোনোতুসের কিন্তু ছবিগুলো কিন্তু বিষয় হচ্ছে না গুরুগম্ভীর হবে, মানে খুব একটা কিন্তু গম্ভীর প্রকৃতির হবে। আর কি হবে না, আর দেখো পাচ্ছি এখানে পাউসেন ঠিক তার উল্টো। পাউসেন কিন্তু তার কিন্তু সম্পূর্ণ উল্টো রকম। ঠিক আছে, ভিন্ন রকম। আরিস্টোফানেস তার সম্বন্ধে বলেছেন নিপুণ দুষ্ট ব্যঙ্গচিত্রকর। এটা ভালো করে স্টার মার্ক করে লিখে নাও। লেখো যে আরিস্টোফানেস পাউসেন সম্পর্কে বলেছেন, লেখো যে আরিস্টোফানেস পাউসেন সম্পর্কে বলেছেন নিপুণ দুষ্ট ব্যঙ্গচিত্রকর। লেখো যে আরিস্টোফানেস পাউসেন সম্পর্কে বলেছেন নিপুণ দুষ্ট ব্যঙ্গচিত্রকর। আর দিওনুসের কিন্তু ছবির কিন্তু বিষয় হচ্ছে না বাস্তবতা, মানে যেমন ওই যে কাজী নজরুলের ঠিক আছে কবিতার কিন্তু বিষয় হচ্ছে বাস্তবতা, তাই তো? বিদ্রোহী কবিতা, বিদ্রোহী কবিতা কি দেখো বাস্তবতা, তাই তো? চরম বাস্তব, তাই তো? তাহলে এখানে কিন্তু ঠিক তেমনি কিন্তু কিনা আমি কি বললাম যে দিওনুসের কিন্তু ছবির কিন্তু বিষয় হচ্ছে না বাস্তবতা। দিওনুসের কিন্তু ছবির কিন্তু বিষয় হচ্ছে না বাস্তবতা, মানে বাস্তব হবে তা কিন্তু। ঠিক আছে, বোঝা গেছে জায়গাটা কি বললাম আমি? বোঝা গেছে? বোঝা গেছে? স্যার হ্যাঁ বলো বলো। হ্যাঁ, কে বলেছেন? মানে জাস্ট আমি ওই কথাটা শুনিনি, মানে কাটা কাটা আসছিল। কোনটা বলো, কোনটা মানে কোন জায়গাটা বলো। পাউসেন সম্পর্কে আর কি কে বলেছে? হ্যাঁ এটা লিখো যে আরিস্টোফানেস। লেখো হ্যাঁ, হয়ে আরিস্টোফানেস গেছে। পাউসেন সম্পর্কে বলেছেন নিপুণ দুষ্ট ব্যঙ্গ চিত্রকর। কেটে কেটে আসছে কি? কেটে কেটে আসছে? হ্যাঁ, লিখছি লিখছি। আমার নেটওয়ার্ক ইস্যু স্যার। ঠিক আছে, চলো হয়েছে, লেখা হয়েছে, হ্যাঁ হ্যাঁ। চলো। ঠিক তেমনি দেখো পাচ্ছি এখানে যে চিত্রকলা, বাঁশি বাজানো, ঠিক আছে, বীণা বাজানো, এগুলোতে কিন্তু না সেই রকম একই কিন্তু চিত্র কিন্তু বা বৈচিত্র্য ধরা পড়ছে। ঠিক সেই রকমই ধরা পড়ে কিন্তু গদ্য রচনায় কিংবা পদ্যে বা গদ্যের ক্ষেত্রে সে একই রকম কিন্তু হবে। ঠিক আছে, বলা চলে যে হোমারের চরিত্রগুলো কিন্তু উন্নতর। বলছে যে এখানে কিন্তু হোমার কিন্তু উন্নতর কিন্তু চরিত্র সৃষ্টি করে, যারা কিন্তু এখানে হীন নয়, নিচ নয়। ঠিক আছে, তাহলে এগুলো কিন্তু পরীক্ষা আসবে। দেখো লিখে নাও যে বলা হয় যে হোমার চরিত্রগুলো কিন্তু উন্নতর, মানে উন্নত থেকেও কিন্তু আরো বেশি উন্নত। ঠিক আছে, চলো। ক্লেওফোনের চরিত্রগুলো কিন্তু বাস্তব। ঠিক আছে, আর হেগেমনের যিনি হলেন প্রথম প্যারোডি রচয়িতা কিংবা দেলিয়াদ গ্রন্থের প্রণেতা কিন্তু নিকোখাসের চরিত্র কিন্তু কিনা নিম্নতর। এগুলো সব ভালো স্টার মার্ক করে, এগুলো পরীক্ষা কিন্তু আসবে, বিরাট ইম্পর্টেন্ট জায়গা। হ্যাঁ এগুলো কিন্তু পরীক্ষা আমি বলেছি। আমি লেখো যে হোমার চরিত্রগুলো উন্নতর, হোমার চরিত্রগুলো উন্নতর, ক্লেওফোনের চরিত্রগুলি বাস্তব, আর হেগেমনের যিনি কিন্তু প্রথম প্যারোডি রচয়িতা কিংবা দেলিয়াদ গ্রন্থের প্রণেতা নিকোখাসের চরিত্রগুলো কিংবা দেলিয়াদ গ্রন্থের প্রণেতা নিকোখাসের চরিত্রগুলো কিংবা দেলিয়াদ গ্রন্থের প্রণেতা নিকোখাসের চরিত্রগুলো কিন্তু নিম্নতর। ঠিক আছে, এবার দেখো একটু বলে দিই তাহলে এখানে ক্লেওফোনকে বা এই ক্লেওফোন কাকে বলবো, কে ছিলেন আর কি জানতে হবে আমাদের। তাহলে ক্লেওফোন হচ্ছে না চতুর্থ শতকে বর্তমান ছিলেন বলা হচ্ছে।
তিনি কিন্তু শতপদী ছন্দে সরল ভঙ্গিতে কিন্তু কি করেছিলেন না লেখার মধ্য দিয়ে তিনি কিন্তু তার ছাপ রেখে গেছেন এবং তিনি কি না জীবনের ঘটনা নিয়ে কিন্তু কাব্য লিখতেন। তার লেখো এখানে ক্লেওফোন হচ্ছেন চতুর্থ শতকে কিন্তু কি ছিল না তিনি কিন্তু শতপদী ছন্দে কিন্তু লিখেছেন, সরল ভঙ্গিতে লিখেছেন এবং তিনি কিন্তু জীবনের ঘটনা নিয়ে কাব্য লিখেছেন। ঠিক আছে, ক্লেওফোন। ঠিক আছে, এবার দেখো আসছি। তারপরে কি আছে দেখো এখানে আছে যে হেগেমন। হেগেমন কে ছিলেন না, হেগেমন হচ্ছে না চতুর্থ শতকে মনে করা হয়, মানে আনুমানিক হবে এটা, কিন্তু কিছু তিনি ব্যঙ্গ কাব্য রচনা করেছিলেন। হেগেমন আনুমানিক চতুর্থ শতকের কিন্তু বর্তমান ছিলেন, আনুমানিক চতুর্থ শতকে বর্তমান ছিলেন হেগেমন। তিনি কিছু ব্যঙ্গ কাব্য রচনা করেছিলেন। ঠিক আছে, তারপর দেখো আসছে কি পাচ্ছি দেখো, তারপর পাচ্ছি না নিকোখার্স। নিকোখার্সকে না, নিকোখার্স হচ্ছে না চতুর্থ শতকে বর্তমান স্যার ছিলেন। হ্যাঁ বলো। সাউন্ড গুলি কাটা কাটা আসছে, সাউন্ড নিকোখার্স, কাটা কাটা আসছে, শুনতে পাচ্ছি না। তুমি এবার লেফট হয়ে জয়েন কর, পেয়ে যাবে শুনতে পাবে। নিকোখার্স কে না, আচ্ছা নিকোখার্স না চতুর্থ শতকে বর্তমান ছিলেন এবং তার সম্বন্ধে কিছু জানা যায়নি বলা হচ্ছে। ঠিক আছে, সম্ভবত তিনিও লঘু রীতিতে কাব্য লিখেছিলেন। তার গ্রন্থের নাম হচ্ছে দেলিয়াদ। ঠিক আছে, সম্ভবত কিন্তু কিনা কথাটি দেইলোস অর্থাৎ ভীরু থেকে কিন্তু আসছে। এই দেলিয়াদ শব্দটা কিন্তু কিনা শব্দ হচ্ছে দেলিয়াদ, কিন্তু কিনা কথাটি দেইলোস, যার অর্থ হচ্ছে কিন্তু ভীরু, ভীরু বা কিন্তু কিনা ভীতু, তার থেকে কিন্তু আসছে। লিখে না, এই দেলিয়াদ গ্রন্থের কিন্তু উৎস হচ্ছে কিনা দেইলোস শব্দটি, যার অর্থ হচ্ছে ভীরু বা ভীতু থেকে এটা কিন্তু আসছে। ঠিক আছে, এবার তো আছে না হয়েছে, বোঝা গেছে, লেখা গেছে, লেখা হয়েছে, বিষয়টা লেখা হয়েছে। না স্যার হয়নি, একবার বলবেন? নোটে আছে, পেয়ে যাবে। হ্যাঁ, আমি আর বলছি না, আমার ক্লাস আছে একটা। হ্যাঁ ঠিক আছে। চলো তুমি লিখে নাও, হ্যাঁ দেখে নাও একটু, হ্যাঁ বুঝে নাও, হ্যাঁ জাস্ট জাস্ট বুঝে নাও, তারপর তুমি দেখে নাও নোটটা। ঠিক আছে সানা? হ্যাঁ হবে স্যার, হবে হবে। চলো দেখো, দ্বিথুরামব বা নোম সঙ্গীত সম্বন্ধেও কিন্তু এই কথা খাটে। ঠিক আছে, এখানেও একজন লোক কিন্তু নানা ধরনের চরিত্র সৃষ্টি করতে পারেন, যেমন কিন্তু তিমোথেউস আর ফিলোকজেনস দুজনেই কিন্তু কুকুলোপসে ভিন্ন ভিন্ন চরিত্র বা চিত্র কিন্তু এঁকেছেন। ঠিক আছে, তাহলে কি না এখানে কি বলা হচ্ছে যে এখানে একজন কিন্তু লেখক এখানে একজন লেখক কিন্তু একটা চরিত্রকে ভিন্ন ভিন্ন কিন্তু রূপ কিন্তু ফুটিয়ে তুলতে পারেন। এখানে কিন্তু লেখক একটা কিন্তু চরিত্রের কিন্তু ভিন্ন ভিন্ন রূপ কিন্তু প্রকাশ করতে পারেন। তাই এখানে বলা যেমন করছেন কিনা তিমোথিউস আর ফিলোকজেনস করছে, দুজনেই কিন্তু কিনা কুকুলোপসের কিন্তু ভিন্ন ভিন্ন চরিত্র কিন্তু এঁকেছেন। ঠিক আছে, ঠিক এই ব্যাপারে কিন্তু ট্র্যাজেডি আর কমেডির মধ্যে পার্থক্য রয়েছে। কমেডি বাস্তব মানুষের হীনতর কিন্তু ছবি সৃষ্টি করে, আর উন্নতর চরিত্র সৃষ্টি করে কিন্তু কিনা ট্র্যাজেডি। ভালো বুঝে এটা। তাহলে এইখানেই কিন্তু কিনা কমেডি আর ট্র্যাজেডির মধ্যে পার্থক্য। কেন না, ট্র্যাজেডি কি করে না, মানুষ বাস্তব মানুষের কিন্তু কিনা উচ্চ কিন্তু কিনা চরিত্র সৃষ্টি করে। উচ্চ মানে কিনা তা কিন্তু কিনা উন্নতর, তা কিন্তু উন্নত হবে। ঠিক আছে, তা কিন্তু কি হবে না, তা কিন্তু আরো উন্নত প্রকৃতির হবে। আর কমেডি সেখানে কি না, সেখানে হীন করবে। যেমন ধরো ওই যে পেয়েছিলাম আমরা কিন্তু নিমচাঁদ চরিত্র, তাই তো? কোন নাটকের বলো, নিমচাঁদ প্রহসনে বলো, কোন প্রহসনের নিমচাঁদ চরিত্র, কোন প্রহসনের পেয়েছো? কেউ কেউ পড়েছো? বা ধরো তোমরা পেয়েছো যে কালী, কাল চরিত্র করো, তোমাদের আছে পাঠ্য কালী বলে সভ্যতা। একে কি সভ্যতা। তাহলে দেখ এই যে কালী, যেহেতু এটা কিন্তু কমেডি, তাই তো কি না, একে কি সভ্যতা একটা কিনা প্রহসন, তাই তো, মানে কমেডি হবে এখানে। তাহলে কমেডি দেখো কিন্তু কিনা হীন চরিত্র সৃষ্টি হচ্ছে কিনা কালী আর নব, তাই তো, এখানে সবাই কিন্তু হীন, তাই তো, বুঝা ঠিক বললাম। আবার দেখো ওইদিকে ট্র্যাজেডি দেখো, যেমন ধরো কিন্তু ওখানে পাচ্ছে আমরা অথেলো বলো, কিং লিয়ার বলো, ঠিক আছে, ওখান থেকে সবাই কিন্তু উন্নতর হবে, সবাইকে কিন্তু চিন্তাধারা কিন্তু কিনা আরো উন্নত প্রকৃতির হবে, সবাইকে চিন্তা কিন্তু আরো উন্নতর হবে আর, ঠিক আছে, হীন হবে না। ঠিক আছে, তাহলে এটাই বলছে এখানে পার্থক্য রয়েছে যে কমেডি কিন্তু নিম্নতর বা হীনতর কিন্তু চরিত্র সৃষ্টি করবে,
আর ট্র্যাজেডি কি না উন্নতর কিন্তু চরিত্র সৃষ্টি করবে, এটুকুই পার্থক্য। ঠিক আছে, এবার দেখো চলো দেখে নিই যে ফিলোক্সেনোস বা তিমোথেউস এরা কে ছিলেন বা কে ছিলেন আর কি, কে ছিল বা কে ছিলেন। দেখো পাচ্ছি এখানে এরা দুজনেই কিন্তু কিনা বিখ্যাত দ্বিথুরামব কিন্তু কিনা সঙ্গীত রচয়িতা ছিলেন। লিখে না এটা, এই তিমোথেউস আর ফিলোক্সেনোস এরা কিন্তু উভয় কিন্তু কিনা বিখ্যাত দ্বিথুরামব কিন্তু সঙ্গীত রচয়িতা ছিলেন। তিমোথেউস আর ফিলোক্সেনোস এরা উভয় কিন্তু কিনা বিখ্যাত বিখ্যাত দ্বিথুরামব কিন্তু সঙ্গীত রচয়িতা ছিলেন, রচয়িতা। ঠিক আছে, এরা দুজনেই কিন্তু কিনা বিখ্যাত দ্বিথুরামব সঙ্গীত রচয়িতা ছিলেন বা রচনা করেছেন আর কি। চলো চলো এবার দেখো পাচ্ছি এখানে, তারপর পাচ্ছি এখানে কি ছিল না কুক্লোপোস, তাই তো। কুক্লোপোস কি না, কুক্লোপোস হচ্ছে না যাকে সাইক্লোপসও বলা হচ্ছে ইংরেজিতে। লেখো এটা, লেখো এটা, পরীক্ষা আসবে। দেখো কুক্লোপোসকে ইংলিশে, লেখো কুক্লোপোসকে ইংলিশে বা ইংরেজিতে কিন্তু কিনা সাইক্লোপসও বলা হয়, সাইক্লোপস। কুক্লোপোসকে ইংরেজিতে সাইক্লোপসও বলা হয়। ঠিক আছে, তাহলে কুক্লোপোস কি না, কুক্লোপোসের নর খাদক, যে কিন্তু কিনা নর মানুষকে কিন্তু খেত আর কি। ঠিক আছে, মানে নর মানুষ, তাই তো, একটু ভালো বুঝবে এটা। তাহলে যে কিন্তু মানুষকে খেত আর কি, তাতে কুক্লোপোস। আর কি না এক চোখ বিশিষ্ট দানব, যার এক চোখ, একটা কিন্তু চোখ আছে, কপাল এখানে চোখ রয়েবে একটা। ঠিক আছে, আর কি না সে কিন্তু মানুষকে কিন্তু খেত আর কি, ভক্ষণ করতো আর কি। তাহলে কি বললাম, কুক্লোপোস কি না একটা নরখাদক, যে কিন্তু মানুষকে কিন্তু খাদ্য হিসেবে গ্রহণ করতো, এবং তার কিন্তু এক চোখ ছিল, একটা চোখ ছিল আর কি, এক চোখ বিশিষ্ট। হ্যাঁ, দানব। হ্যাঁ, তাহলে হোমারের ওডিসি কিন্তু মহাকাব্যে এই চরিত্রে কিন্তু কোথাও আমরা পাচ্ছি। বিভিন্ন নাট্যকার এই চরিত্রটাই কিন্তু কিনা তাদের নাটকের স্থান দিয়েছেন, যেমন এপিকারমোস দিয়েছেন। ঠিক আছে, আর কি না আরিস্তিয়াস দিয়েছেন, আর কি না আন্টিফানেস দিয়েছেন, আর কি না এউরিপিদেস দিয়েছেন। তাহলে লিখে না এটা যে কুক্লোপোস চরিত্রটা কিন্তু প্রয়োগ করেছে কে কে না, এখানে দেখো এপিকারমোস, হোমার, আরিস্তিয়াস, আন্টিফানেস আছে না এউরিপিদেস, এটা কিন্তু কিনা এই কুক্লোপোসে কিন্তু চরিত্রটা প্রয়োগ করছে। এবার দেখো সবাই কিন্তু একে কিন্তু সমান কিন্তু দেখাচ্ছে না, কেউ হীন দেখাচ্ছে, কেউ কিন্তু আরো উন্নত দেখাচ্ছে। ঠিক আছে, যেমন সে পেয়েছিলাম না আমার যে একটা, সেই পেয়েছিলাম একটা ইংলিশে একটা ইয়ে ছিল, পেসেজ ছিল আমাদের, যে কি ছিল একটা, সেই দৈত্যটা, একটা দৈত্য ছিল, সে কিন্তু কিনা সবাই এসে বাগানে যারা খেলতে কিন্তু ধরে কিন্তু কিনা খেত। ঠিক আছে, একদিন কিন্তু ওর মনে কিন্তু হৃদয়ে কিন্তু কিনা মায়া মমতা জাগছে, সে কিন্তু সবাইকে কিন্তু বন্দি থেকে মুক্ত করছে, তাই তো। তাহলে এরকম কিন্তু কিনা সেই রকম হচ্ছে এখানে। তাহলে কুক্লোপোস কিন্তু নরখাদক, সে কিন্তু কিনা মানুষকে খায়, কিন্তু সবাই কিন্তু তাকে কিন্তু নরখাদক হিসেবে দেখাচ্ছে না। কেউ বলছে যে সে কিন্তু প্রথম নরখাদক ছিল, কিন্তু বর্তমানে কিন্তু সে কিন্তু নয়, সে কিন্তু কিনা এখন এটা কিন্তু সজীব প্রাণবন্ত মানুষ, যে কিনা মানুষকে কিন্তু দয়া করছে। ঠিক আছে, তাকে কিন্তু কিনা সে হত্যা করছে না। তাহলে এই যে কুক্লোপোস কিন্তু দানব একটা, কিন্তু কিনা ঠিক তার মধ্যে কিনা কেউ দেখাচ্ছে সে কিন্তু দানব, সে কিন্তু কিনা সে কিন্তু নরখাদক, সে কিন্তু কিনা এটা কিন্তু খারাপ লোক বা একটা খারাপ কিন্তু ব্যক্তি বা খারাপ কিন্তু চরিত্র। আবার কেউ তাকেই দেখাচ্ছে কিন্তু কিনা সে কিন্তু একটা ভালো চরিত্র, যে কিন্তু কিনা আগে খাতেও মানুষ, এখন খায় না, এখন সে কিন্তু দয়াশীল হয়ে গেছে, এখন কিন্তু সে ভালো হয়ে গেছে, এটা বলছে। হ্যাঁ, তাহলে এই যে কিন্তু কুক্লোপোস চরিত্রটা একই, ওটা কিন্তু একই, ওর কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু ওকে কিন্তু বিভিন্ন রচয়িতা ভিন্ন রকম ভাবে দেখাচ্ছে। কেউ কিন্তু উন্নত দেখাচ্ছে, কেউ কিন্তু উন্নত করে দেখাচ্ছে, কেউ কিন্তু হীন করে দেখাচ্ছে। যেমন বললাম এখানে ধরো কিং লিয়ার, হয়তো কিং লিয়ার কেউ লিখছে, কেউ হয়তো কিং লিয়ারকে লিখছে, কেউ কিন্তু উন্নত করে দেখাচ্ছে খুব ভালো সে, আর কেউ দেখাচ্ছে খুব খারাপ সে। কিন্তু কিং লিয়ার কিন্তু একজনই চরিত্র, ও কিন্তু খারাপ ভালো কিছুই নয়, ওটা চরিত্র মাত্র। কিন্তু ওকে নিয়ে কেউ দেখাচ্ছে কিন্তু কমেন্ট লিখছে যে সে কিন্তু ওকে হীন করছে, ওটা কিন্তু নিম্নতর করে দেখাচ্ছে, আর যে কিন্তু টাইটেল লিখছে সে কিন্তু ভালো করে দেখাচ্ছে বা উন্নতর করে দেখাচ্ছে। বোঝা গেছে না যায়নি বলো, বোঝা গেছে না যায়নি বলো। একটা উদাহরণ বলছো, ধরো যে এই যে ধরো তুমি বললে নবান্ন নাটক, ধরো নবান্ন নাটকে ধরো, তো ওখানে কি পাচ্ছি আমরা
একটা খারাপ চরিত্র বলো, নবান্ন নাটক কে আছে খারাপ চরিত্র বলো, কি পাচ্ছি আমরা? সেই যে কে আছে? ধরো পেলাম এখানে একটা কালীধন ধারা ধরে, তাহলে কালীধন কিন্তু কিনা একটা চরিত্র কিন্তু নবান্ন নাটকে, যে কিন্তু সুদখোর, তাই তো? ধরো ওই কালীধনকে নিয়ে কিন্তু কেউ লিখছে কমেডি, তাহলে সেই কমেডি কেউ লিখলে সে কিন্তু কিনা ওকে হীন করে দেখাবে। কিন্তু ওই কালধন কিন্তু একই রকম ব্যক্তি, ও কিন্তু চরিত্রটা কিন্তু একই। আবার যে ধরো কিন্তু ট্রাইলিক, সে কিন্তু ওকে কিন্তু ভালো করে দেখাচ্ছে না, সে কিন্তু খুব ভালো, সে দয়ালু, সে কিন্তু কিনা সবাইকে কিন্তু দয়া করছে, তাই তো? তাহলে এই চরিত্রটা কিন্তু একই রয়েছে, কালধন কিন্তু একই আছে। কালধন কিন্তু একটা চরিত্র, যা কিন্তু কিনা বিভিন্ন কিন্তু রচয়িতা বিভিন্ন রকম দেখাচ্ছে, কেউ হীন করে দেখাচ্ছে, কেউ কিন্তু উঁচু করে দেখাচ্ছে। তাই এটাই কিন্তু কিনা কমেডি এবং ট্রাজেডির মধ্যে পার্থক্য। কেউ কিন্তু একটা চরিত্রকে হীন করে দেখাবে, কেউ কিন্তু আরো উচ্চ করে দেখাবে। ঠিক আছে, বোঝা গেছে? বোঝা গেছে জায়গাটা কি বললাম আমি? বোঝা গেছে? বোঝা হ্যাঁ গেছে স্যার। সানা? চলো, দেখছেন না অনুকরণের পদ্ধতি দেখো আসছে এখানে। দাঁড়াও দেখে নি, সময় দেখে তারপর আমি আসছি। না আর হবে না, বুঝলি, সময় হয়ে গেছে, পরে ক্লাস আছে হ্যাঁ নেটের। আমি পরের দিন দেখিয়ে দেবো, তোমার বাকিটা বুঝিয়ে দেবো। হ্যাঁ চলো, বোঝা গেছে সানা? এই পর্যন্ত বোঝা গেছে তো? কোনো প্রবলেম নেই তো? হ্যাঁ স্যার। না না, আর থ্যাংক আজকে ইউ কোনো স্যার। সমস্যা নেই তো? না না দেখো সমস্যা থাকলে বলো। না, আমি ক্লিয়ারলি বুঝতে পেরেছি। হ্যাঁ, কারো কোনো প্রবলেম আছে আজকে ক্লাসের থেকে? এইভাবে পড়বে, হ্যাঁ এইভাবে পড়লে তোমার কিন্তু কিনা সব পরিষ্কার হবে। নাহলে কিন্তু জটিল জায়গা তো ম্যামের, আমি বুঝতে পারছি ম্যাম কিন্তু কিনা যেভাবে পড়াচ্ছে ওটা কিন্তু পরিষ্কার হচ্ছে তোমাদের, তাই তো? তোমাদের বিষয়টা পরিষ্কার হচ্ছে না, কিন্তু আমার সময় নেই এখন। এখন বিয়ের এত চাপ পড়ে গেছে যে আমি ক্লাস নিতে পারছি না, ঠিক আছে? মানে আমার এতটা এলডি